হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পড়ায় তোমাদের স্বাগত। সামনে মাধ্যমিকের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি অধ্যায় ভিত্তিক বাছাই করা বিভিন্ন ধরনের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা ও শর্ট কোশ্চেন অ্যান্সার। এখানে সমস্ত টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি করলে মাধ্যমিকে এমসিকিউ অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত মিলিয়ে 36-এ 36 নিশ্চিত। আজ আমরা আয়তঘন চ্যাপ্টারের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরে যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ একটি আয়তঘন গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা যথাক্রমে 40 মিটার, 12 মিটার ও 16 মিটার, এবং ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা কতগুলি রাখা যাবে সেটি আমাদেরকে নির্ণয় করতে দেওয়া রয়েছে। তো তাহলে যেই যে গর্তটি রয়েছে, গর্তের মধ্যে তক্তা রাখবো, তাহলে তক্তা যতগুলি রাখবো তার মোট আয়তন এবং গর্তের আয়তন সমান হতে হবে। তো গর্তের আয়তন আমরা কিভাবে বের করব? আমরা জানি যে আয়তঘনের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটা হয়ে গেল গর্তের আয়তন। এবং আমাদেরকে বলা রয়েছে যে যেই তক্তা রাখতে হবে তার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। তাহলে এই যে আমি পেলাম তক্তার আয়তন, তাহলে গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে ওখানে কতগুলি তক্তা রাখা যাবে সেটি আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা কাটাকুটি করে নিচ্ছি। এখানে 5-এর সঙ্গে 40 কাটলে 5 8 40, তারপর 4 2 8, এবং এখানে 2-এর সঙ্গে 2 কেটে যাচ্ছে। এবার তাহলে 12-র সঙ্গে যদি আমরা 16 গুণ করে দিই, তাহলে পেয়ে যাব 192, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে এদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে দুটো ঘনক রয়েছে, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দেওয়া রয়েছে কত? 1:4। এবার দেখো পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেটার ফর্মুলা কত হয়? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। এখানে 6 হলো ধ্রুবক, তাহলে যেটা ধ্রুবক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তার কথা ভুলে যাও। তাহলে রয়েছে কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ারের অনুপাতটা আসছে কত? 1:4। আমি এখান থেকে বাহুর অনুপাতটা যদি বের করতে চাই, তাহলে বাহুর অনুপাতটা কত বেরোবে? 1-এর বর্গমূল 1 এবং 4-এর বর্গমূল 2। তাহলে বাহু স্কোয়ার যদি 1:4 হয়, তাহলে বাহুর অনুপাতটা হচ্ছে 1:2। আর আমার কাছে কি চেয়েছে? আয়তনের অনুপাত। আর আয়তনের ফর্মুলা হয় বাহু কিউব। তাহলে বলো, তাহলে বাহু কিউব যদি আমাকে করতে হয়, এখানে বাহুর অনুপাতটা পেয়েছি আমরা 1:2, তাহলে তার যদি কিউব করি, তাহলে 1-এর কিউব হয়ে যাচ্ছে 1, আর এদিকে 2-এর কিউব হচ্ছে 8। তাহলে আয়তনের অনুপাতটা হয়ে যাবে 1:8। তাহলে বি অপশনটি হয়ে যাবে সঠিক। এবারে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এবারে বলা রয়েছে, দেখো একটি আয়তঘনের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল এক্স, ওয়াই, জেড বর্গ একক হলে এর আয়তন কত হবে? তাহলে প্রথমে আমি একটা আয়তঘনক এঁকে নিচ্ছি। তাহলে এই হলো একটা মোটামুটি আয়তঘনক। এই যে আয়তঘনকটা আমি অঙ্কন করলাম, তার তিনটে বাহু, তিনটে বাহুর মধ্যে এই বাহুটা ধরে নিচ্ছি আমি এ, এই বাহুটা ধরে নিচ্ছি বি, এবং এই বাহুটা ধরে নিচ্ছি সি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য ধরে ধরে নেওয়া হলো এ একক, বি একক এবং সি একক। এবারে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটার দুটো বাহু এ এবং সি। তাহলে এই তলটার ক্ষেত্রফল কি হবে? এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল হলো এসি। এবং এসি সমান, এখানে বলে দেওয়া রয়েছিল যে তিনটি তলের ক্ষেত্রফল, একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। তাহলে এই তলের ক্ষেত্রফল আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এসি সমান এক্স হয়ে গেল। এবারে আরেকটি তল, এই তলটার ক্ষেত্রে, এই যে তলটা রয়েছে এই তলটার ক্ষেত্রে একটা বাহু হচ্ছে বি এবং আরেকটি বাহু সি। তাহলে বিসি সমান হয়ে যাবে ওয়াই। এবং এই নিচের তলটির ক্ষেত্রে, নিচে যে আরেকটি তল রয়েছে, এই নিচের তলটির ক্ষেত্রে বাহু একটা হলো এ এবং আরেকটা বাহু হলো বি। তাহলে এ বি সমান হয়ে যাচ্ছে জেড। তাহলে এই তিনটেকে আমরা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যদি বলি, তাহলে এই তিনটেকে যদি গুণ করি, 1 নম্বর 2 নম্বরের সঙ্গে
নম্বর সমীকরণকে গুণ করলে কত আসছে? এসি ইন্টু বিসি ইন্টু এবি, এটা সমান হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই তিনটের গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো, এ এখানে দুটো রয়েছে, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার, বি দুটো রয়েছে, বি স্কোয়ার, এবং সি দুটো রয়েছে, তাহলে সি স্কোয়ার সমান এক্স ওয়াই জেড। এবার এখান থেকে আমরা কি পাবো? যে এ বি সি তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই জেড। আর এই স্কোয়ার যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স ওয়াই জেড। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এ বি সি এরা কে? এ একটা বাহু, বি আর একটা বাহু, এবং সি আর একটা বাহু। আর আমরা জানি আয়তঘনকের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ তিনটে বাহুর গুণফল। তাহলে এই তিনটে বাহুর গুণফল মানে এটাই তো আয়তন, এবং সেটা সমান কত বের হয়েছে? রুট ওভার এক্স ওয়াই জেড। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে আয়তঘনকের আয়তন হবে রুট ওভার এক্স ওয়াই জেড ঘন একক। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি হলে ঘনকটির আয়তন কত হবে? তাহলে দেখো, বলেছে যে নিরেট একটা ঘনক রয়েছে, তার ধারগুলির সমষ্টি। তো নিরেট একটা ঘনকের ক্ষেত্রে ধার কতগুলি থাকে? এই যে ঘনকটি আমরা পেলাম, এই ঘনকটির ক্ষেত্রে ধারের সংখ্যা কতগুলি? একটি, দুটি, তিনটি, চারটি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে একটি ঘনকের ধারের সংখ্যা আমরা জানি 12টি। এবার বলছে সেই ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36, এবং ধারগুলি তো প্রত্যেকটি সমান হয়, কারণ এটা ঘনক। ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান। এবার 12টি বাহু মিলিয়ে যদি 36 হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে? নিশ্চয়ই 3 সেমি করে। তাহলে প্রত্যেকটা বাহু আমরা পেয়ে গেলাম 3 সেমি। এবার বলছি ঘনকটির আয়তন কত? বলো, ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি বাহু কিউব। আর বাহুর মান আমরা পেয়ে গেছি 3। তাহলে 3-এর কিউব কত হয়? 3-এর কিউব অবশ্যই 27। তাহলে এই যে নিরেট ঘনকের যাদের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 36 সেমি ছিল, তাদের ঘনকের আয়তনটা কত হয়ে যাবে? 27 ঘন সেমি। এর পরের যে অঙ্কটি আমরা করব সেটি কিন্তু মাধ্যমিক 2018-র পরীক্ষায় এসেছিল। বলা হয়েছিল যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? দেখো, এটা তো আমরা ফর্মুলা জানি যে ঘনকের কর্ণ ঘনকের কর্ণ সমান কি হয়? বাহু গুণ √3। এই ফর্মুলাটা আমাদের জানা রয়েছে। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কি বলা রয়েছে? ডি। আর বাহুর দৈর্ঘ্য কি বলা রয়েছে? এ। তাহলে ডি সমান a√3। দেখা যাক কোন অপশনে রয়েছে। দেখো, এই তো √3, a সমান ডি, অর্থাৎ ডি সমান a√3। তাহলে বি অপশনটি সঠিক। এর পরের যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি মাধ্যমিক 2019-এ এসছে। বলা রয়েছিল যে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো তাহলে দেখো, পাশাপাশি অবস্থিত দুটো ঘনক। তাহলে এখানে আমি একটা ঘনক আঁকছি। এই একটি ঘনক, যার বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 2√6। এর পাশেই আবার একই সমান বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট আর একটি ঘনক আঁকতে বলেছে। তাহলে আর একটি ঘনক আমি এঁকে নিচ্ছি। তাহলে এই দুটো ঘনককে এইভাবে পাশাপাশি রাখা রয়েছে, এবং এই বাহুটার দৈর্ঘ্য কত? 2√6। একই রকম ভাবে এই বাহুটার দৈর্ঘ্য 2√6, কারণ বলে দেওয়া রয়েছে যে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক। তাহলে দুটো ঘনকেরই বাহুর দৈর্ঘ্য 2√6। এর ফলে দেখো, এটা পুরোটাকে যদি আমরা একসঙ্গে দেখি, তাহলে এটা দেখতে একটা আয়তঘনকের মতো লাগছে। তাহলে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে বাহুটা পেলাম, নতুন যে আয়তঘনকটা পেলাম, তার বাহুর দৈর্ঘ্যটা কত দাঁড়াচ্ছে? এই 2√6 প্লাস 2√6 সমান কত হয়ে যাচ্ছে? 4√6। কিন্তু এই যে উচ্চতাটা 2√6 ছিল আগে, এখনো কিন্তু 2√6ই আছে, এবং এই যে এই চওড়ার দিকটা 2√6 ছিল, এটাও কিন্তু 2√6ই থাকছে, কারণ এই দিকে কিন্তু পরিবর্তন হচ্ছে না।
হাইটেও পরিবর্তন হচ্ছে না, প্রস্থতেও পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হলো কিন্তু দৈর্ঘ্যে। তাহলে যদি বলা হতো যে পরপর তিনটে আয়তঘনক পাশাপাশি রাখা হয়েছে, সরি তিনটে ঘনক পাশাপাশি রাখা হয়েছে, তাহলে কিন্তু এই 2√6 প্লাস 2√6 প্লাস 2√6, তাহলে কিসের পরিবর্তন হবে? শুধুমাত্র কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এটা মাথায় রেখো যে যদি পরস্পর ঘনককে রাখা হয় তাহলে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। যখানা রাখবো কয়বার যোগ করতে করতে হবে, কিন্তু প্রস্থ এবং তার উচ্চতা কোনরূপ পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে এবার আমরা যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে বলো আয়তঘনকের কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটাই হয় কিনা বলো? তাই তো? তাহলে এখান থেকে আমরা এই যে দৈর্ঘ্যের স্কোয়ার আছে, দৈর্ঘ্য কত পেলাম? 4√6। তাহলে এখানে করে দিচ্ছি 4√6 তার স্কোয়ার। আর প্রস্থ কত ছিল? 2√6, ওটা তো পরিবর্তন হয়নি, তাহলে 2√6 তার স্কোয়ার। এবং উচ্চতা, উচ্চতাও 2√6 তার স্কোয়ার। এবং এটা সেমি ছিল, তাহলে এটা এককটা কিন্তু সেমিতেই থাকবে। তাহলে এখানে দেখো 4 এর স্কোয়ার 16 এবং √6 এর স্কোয়ার কিন্তু 6। তাহলে 16 সঙ্গে 6 গুণ করলে 96 পেয়ে যাচ্ছি। এখানে 2 এর স্কোয়ার 4 আর √6 এর স্কোয়ার 6, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 24, এখানেও পেয়ে যাচ্ছি 24 সেমি। তাহলে এই 96, 24 আর 24 যোগ করলে হয়ে যাচ্ছে √144 সেমি। তাহলে এই যে 144 এর বর্গমূল আমরা এতদিন অবশ্যই মনে রেখে দিয়েছি যে 12 হবে, তাহলে 12 সেমি। তাহলে ডি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলে যাব আবারও পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। ওই বাক্সের বৃহত্তম যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো, বৃহত্তম দণ্ড মানে আমরা কিন্তু জানি যে কর্ণের দৈর্ঘ্যটা বলা হয়েছে, কারণ একটা আয়তঘনকের মধ্যে সব থেকে বড় যে দণ্ডটি রাখা যায় সেটি কিন্তু কর্ণ বরাবর রাখা যায়। তাহলে বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য চেয়েছে মানে আমার কাছে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তো কর্ণের ফর্মুলা আমরা আগের অঙ্কটিতেও করলাম যে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত মিটার। তাহলে দেখো 5 এর স্কোয়ার কত? 25, 4 এর স্কোয়ার 16 এবং 3 এর স্কোয়ার 9, তাহলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 50। 50 কে যদি ভাঙি তাহলে পেয়ে যাব 2 গুণ 5 গুণ 5। তাহলে এখানে 5 এর জোড়া রয়েছে, তাহলে 5 রুটের বাইরে বেরিয়ে আসলো, কিন্তু 2 এর জোড়া নেই, তাহলে 2 কিন্তু বাইরে বেরোতে পারলো না। তাহলে হয়ে যাচ্ছে 5√2 মিটার। তাহলে এ অপশনটি হয়ে যাবে সঠিক। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে দুটি আয়তঘনকের মাত্রাগুলি যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 4 সেমি। এটা একটা আয়তঘনকের মাত্রা অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, এবং অপর আয়তঘনকটির 8 সেমি, 2x-1 সেমি এবং 2 সেমি। আর কি বলে দেওয়া রয়েছে? আয়তঘনক দুটির ঘনফল সমান। তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো, এই যে আয়তঘনক 4, 6 এবং 4, এদের ঘনফল বা আয়তনটা কত? 4 গুণ 6 গুণ 4। এবং এই যে আয়তঘনকটা, এটার আয়তন কত? 8 ইন্টু 2x-1 ইন্টু 2, কারণ তিনটে বাহু গুণ করলে আয়তন পাওয়া যায়। এবার বলে দেওয়া রয়েছে আয়তঘনক দুটির আয়তন অর্থাৎ ঘনফল সমান। তাহলে শর্তানুসারে দুটোকে আমরা সমান করে দেবো। এবার এখানে 2x এর সঙ্গে 8 এবং 2 গুণ আকারে রয়েছে, যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 4 গুণ 6 গুণ 4 বাই 8 গুণ 2 সমান পেয়ে যাচ্ছি 2x-1। এবার আমরা কাটাকুটি করব, 4 2 8, 2 এর সঙ্গে 4 কাটলে 2 এবং এই 2 2 কেটে গেল, তাহলে 6 ইকুয়ালস টু 2x-1। ডান দিকে এই 1 কি আকারে রয়েছে? মাইনাস, তাহলে বাম দিকে আসলে হয়ে যাবে 6 প্লাস 1 সমান 2x। তাহলে 7 ইকুয়ালস টু 2x। x এর সঙ্গে 2 কি আছে বলো তো? x এর সঙ্গে 2 গুণ আকারে রয়েছে, তাহলে বাম দিকে আসলে 7/2 সমান x। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম? 7 কে 2 দিয়ে ভাগ করলে 3.5। তাহলে 3.5 মিটার, অর্থাৎ ডি অপশনটি সঠিক।
এবারে চলে যাব পরের প্রশ্নে বলে দেওয়া রয়েছে একটি সমকোণী চৌবলের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে পি বর্গ একক, কিউ বর্গ একক এবং আর বর্গ একক চৌবলের কর্ণের দৈর্ঘ্য কত। এর আগে এই ধরনের যে অঙ্কটি ছিল সেটিতে আমাদেরকে আয়তন বের করতে দেওয়া ছিল, কিন্তু এবার আমাদেরকে বের করতে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো যে এর আগের বারের মতোই আমরা ধরে নিচ্ছি যে তিনটে বাহু, একটা এ, একটা বি এবং আরেকটা বাহু সি। তাহলে যদি তিনটে বাহু এ বি সি হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে এ বি, সেটা সমান ধরে নিচ্ছি পি। আর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বিসি, সেটা সমান ধরে নিলাম কিউ। এবং আর একটা তলের ক্ষেত্রফল এসি, সেটা সমান হবে কিন্তু আর। তাহলে এই তিনটে তলের আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই তিনটে সমীকরণকে যদি গুণ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই তিনটে সমীকরণকে গুণ করলে পাচ্ছি এ বি ইন্টু বিসি ইন্টু এসি সমান পি কিউ আর। তাহলে এখান থেকে এ দুটো রয়েছে, তাহলে এ স্কোয়ার, বি দুটো রয়েছে এবং সি দুটো রয়েছে, সমান পি কিউ আর। তাহলে এই যে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার সমান পি কিউ আর পেলাম। এখানে যদি আমরা এবিসির মানটা বের করি তাহলে পেয়ে যাব √, পি কিউ আর। এটাকে বলছি 4 নম্বর সমীকরণ। এবার আমাকে বের করতে দিয়েছে কি বলতো, চৌকোলের কর্ণের দৈর্ঘ্য। যদি বের করতে দিত আয়তন তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু বের করতে দিয়েছে চৌকোলের কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্যতে আমাদের কি দরকার, প্রত্যেকটা বাহু লাগবে, অর্থাৎ এ এর মান জানা দরকার, বি এর মান জানা দরকার এবং সি এর মান জানা দরকার। তাহলে এ বি সি এই তিনটেই আমাদের দরকার। তাহলে এই তিনটেকে আমরা আলাদাভাবে কি করে বের করব, এই 4 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি, দেখো 4 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি। 4 নম্বরে রয়েছে এ বি সি আর 1 নম্বরে রয়েছে এ বি। তাহলে 4 নম্বরের ডান দিকে রয়েছে √পি কিউ আর 1 নম্বরে রয়েছে শুধু পি। তাহলে এই এ বির সঙ্গে এ বি যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো সি। আর এটাকে পুরোটাকে যদি √এর মধ্যে আমি নিয়ে নিই তাহলে এই বাইরে তো পি ছিল, পি যদি √এর মধ্যে যায় তাহলে সেটা হয়ে যায় কি পি স্কোয়ার। এবারে দেখো এই পি এর সঙ্গে এই পি স্কোয়ার কাটলে কি আসছে, √কিউ আর বাই পি। তাহলে সি এর মান আমরা পাচ্ছি কিউ আর বাই পি। দেখো এই এ বি, এখানে সি নেই, তাহলে সি এর মান যখন আমি পাচ্ছি, এই এ বির ক্ষেত্রে সি নেই তাহলে নিচে পি আছে। তাহলে এটাকে আমরা যেহেতু এমসিকিউ করছি, প্রত্যেকটা আর কষ্ট করে না করে এখান থেকে আমরা এর মানটা অনুরূপ ভাবে কিভাবে বের করব, দেখো এ এখানে কোথায় নেই, এই 2 নম্বর সমীকরণে এ নেই, তাহলে এই কিউ থাকবে নিচে। আর কিউ যদি নিচে থাকে তো উপরে অবশ্যই পি আর হয়ে যাবে। এবং বি এর মান যখন আমি বের করব, বি এ কোথায় নেই, দেখো 3 নম্বর সমীকরণে বি নেই এবং সেখানে আছে কত আর। তাহলে √, নিচে বসবে আর, তাহলে উপরে বসবে কত পি কিউ। তাহলে আমরা পি, এ বি সি এই তিনজনেরই মান পেয়ে গেলাম। এটা হলো সি এর মান, এটা হলো এ এর মান এবং এটা হলো বি এর মান। এবার আমি চাইছি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ সমান ফর্মুলা কি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এই √, দিলাম, এখানে দৈর্ঘ্য এর মানটা কত, √পি আর বাই কিউ। তাহলে এই পি আর বাই কিউ তার √, সেখানে আবার স্কোয়ার আছে, তারপর বি স্কোয়ার। তাহলে এই দেখো এখানে বি এর মানটা আমি কত পেয়েছি, √, পি কিউ বাই আর তার স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। সি এর মানটা কত পেয়েছি দেখো, √কিউ আর বাই পি, সেটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে রুটের স্কোয়ার রয়েছে, তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে পি আর বাই কিউ প্লাস এখানে পি কিউ বাই আর প্লাস এটাতে কিউ আর বাই পি। দেখো তো কোন অপশনটি রয়েছে, অপশন ডি। তাহলে ডি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক। এবারে পরের প্রশ্নটিতে দেখো আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি, উচ্চতা 10 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে সেই একই, কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার 400, 15 স্কোয়ার 225 এবং 10 স্কোয়ার 100। তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে √,
725। তাহলে 725কে ভাঙবো, 725কে প্রথমে 5 দিয়ে যদি দিই তাহলে 5 একে 5, 6 7, তাহলে 22 থাকছে, তাহলে 4 5 20, আবার 2 25, 5 5 25, আবার এটাকে আমরা 5 দিয়ে যদি দিই তাহলে হয়ে যাচ্ছে তোমার 5 2 10, 45, 5 9 45। তাহলে 725কে আমরা ভেঙে কত পেলাম? মৌলিক উৎপাদকে ভাঙলে পাচ্ছি 5 গুণ 5 গুণ 29। এখানে 5 এর জোড়া রয়েছে, তার জন্য 5 বাইরে বেরিয়ে আসতে পারলো, কিন্তু 29 এর জোড়া নেই, তাহলে 29 ভিতরে থেকে যাচ্ছে। সি অপশনটি সঠিক, 5√29 সেমি হবে কর্ণের দৈর্ঘ্য। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে রয়েছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। তাহলে ঘনকের আয়তন কত হবে? তাহলে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে 256 ঘনমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? 4a²। দেখো, ভালো করে লক্ষ্য করবে, এখানে বলেছে পার্শ্বতল। যদি বলে সমগ্রতল তাহলে কিন্তু ফর্মুলা হবে 6a², কারণ সমগ্রতলের ক্ষেত্রে 6টি তল থাকে, আর পার্শ্বতল বলতে শুধুমাত্র পাশের তলগুলোর কথা বলা হয়েছে, উপর নিচ বাদ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4a²। সেটা সমান কত বলে দেওয়া রয়েছে? 256, যেখানে a মানে কিন্তু বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখান থেকে a² সমান কত হবে? এখানে 4 গুণ ছিল, তাহলে ওই পারে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 4 6 24, 16, 4 4 16। তাহলে এখানে a² ছিল, স্কোয়ার ওই দিকে গেলে রুট, তাহলে a সমান √64, তাহলে a সমান হয়ে যাচ্ছে 8। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 8। কি চেয়েছে? আয়তন। আর আমরা জানি আয়তন, আয়তন সমান হলো বাহু কিউব। তাহলে 8 এর কিউব, তাহলে 8 8 64, 64কে আবার 8 দিয়ে গুণ করলে 512। তাহলে এই ডি অপশনটি হয়ে যাচ্ছে সঠিক। পরের প্রশ্ন, একটি ঘনকের ঘনফল 1,000,000 ঘন একক হলে ওর প্রান্ত রেখার দৈর্ঘ্য কত? দেখো, আমরা এতক্ষণ জানি যে আয়তনটা কি হয়? আয়তন সমান হয় বাহু কিউব, তাই তো? আয়তন সমান হয় বাহু কিউব। এবার যদি আমাকে বাহুটাই বের করতে হয় তাহলে এই কিউবটা এইদিকে এসে কি হয়ে যাবে? কিউব রুট। তাহলে এ সমান কিউব রুট আয়তন। তাহলে আয়তন যদি বলা থাকে, আয়তনের কিউব রুট বের করলেই আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আয়তনটা কত দেওয়া রয়েছে? 1,000,000। এটাকে যদি ভাঙা যায়, দেখো 1 2 3 4 5 6, 6খানা শূন্য রয়েছে। তাহলে 100 গুণ 100 গুণ 100। তাহলে 6খানা শূন্য, তাহলে আমরা 3 জায়গায় যদি লিখতে চাই তাহলে 2খানা করে শূন্য দিলাম। আর কিউব রুটের ক্ষেত্রে 3খানা জোড়া থেকে একটা বেরিয়ে আসে, তাহলে এখান থেকে কত বেরিয়ে আসবে? 100 বেরিয়ে আসলো। তাহলে প্রান্তরেখার দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি? 100 একক। তাহলে সি অপশনটি সঠিক। পরের প্রশ্ন, একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল a বর্গ একক, b বর্গ একক এবং c বর্গ একক হলে আয়তঘনকটির ঘনফল কত? এই অঙ্কটা প্রথমে আমরা করে এসেছি একবার, যে যদি আমরা বাহুর দৈর্ঘ্য এ বি সি ধরেছিলাম, এবার যেহেতু ক্ষেত্রফল এ বি সি বলে দিয়েছে তাহলে এ বি সি না ধরে এক্স ওয়াই জেড ধরবো, এবং একইভাবে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পেয়ে যাব কি? এক্স ওয়াই জেড সমান √ওভার এ বি সি। এখানে দেখতে পাচ্ছি এ বি সি টু দি পাওয়ার হাফ দেওয়া রয়েছে, তার মানে √ওভার এ বি সি। তাহলে ডি অপশনটি হবে সঠিক। এবারে দেখো পরের অঙ্কটিতে কি বলছে? 12 সেমি দৈর্ঘ্য, 8 সেমি প্রস্থ এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট ধাতু তৈরি একটি নিরেট সমকোণী চৌপলকে যদি কোনো ধাতু নষ্ট না করে সর্বোচ্চ ও সমান আয়তনের ঘনক তৈরি করা হয় এবং উৎপন্ন ঘনকগুলিকে একটি সারিতে রাখা হয়, তবে ওই সারির দৈর্ঘ্য কত হবে? বাবা, কত কিছু বলেছে। তাহলে দেখো, এখানে বলে দেওয়া রয়েছে যে 12 সেমি, 8 সেমি এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটা সমকোণী চৌপথ। তাহলে এই 12, 8 এবং 4 একে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হলো এই সমকোণী চৌপলের আয়তন। ওকে, এবার এই সমকোণী চৌপলের কোনো ধাতু নষ্ট করব না, তার মানে এটাকে ভেঙে যে আমি ঘনক তৈরি করব, সেই ঘনকগুলির মোট আয়তন এবং এই যে আয়তনটা পেলাম সেটা কিন্তু সমান হবে, যেহেতু আমি কোনো ধাতু নষ্ট করিনি। এবারে বলছে সেই যে আমি ঘনক তৈরি করব, সেই ঘনকটি হতে হবে যে সর্বোচ্চ এবং সমান আয়তনের ঘনক তৈরি করতে হবে। তাহলে সর্বোচ্চ মানে সব থেকে বড় হতে হবে এবং সমান আয়তনের হতে হবে। তাহলে দেখো, এখানে 12 আছে, 8 আছে এবং 4 রয়েছে, আমাদের 3খানা বাহু। এদের যদি আমরা গসাগু বের করি তাহলে গসাগুটা পাবো 4। তার মানে আমাকে 4
সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকই তৈরি করতে হবে। তাহলে আমার কোনো ধাতু নষ্ট হবে না এবং সর্বোচ্চ সর্বোচ্চ আয়তনের ঘনক তৈরি করা যাবে। এই সর্বোচ্চ কথাটি যদি না থাকতো, তাহলে কিন্তু আমি যদি 2 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতাম, তাহলেও কিন্তু কোনো ধাতু নষ্ট হতো না। তাহলে ধাতু নষ্ট হতো না যদি শুধু বলে, তাহলে কিন্তু আমার এই প্রশ্নটা অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই জন্য বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ। তাহলে ধাতু নষ্ট করাও যাবে না এবং সর্বোচ্চ করতে হবে। তাহলে কি করব আমরা? এই তিনটে যে বাহু বলে দেওয়া থাকবে তার গসাগু বের করব। তাহলে গসাগুটা আমরা পেয়ে যাচ্ছি কত? গসাগু পেয়ে যাচ্ছি 4। তার মানে যে ঘনকটা তৈরি হবে সেই ঘনকটার বাহুর দৈর্ঘ্য হবে 4। তাহলে ঘনকের আয়তন কত বলো? বাহু কিউব, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4। তাহলে এটা হলো আমার টোটাল আয়তন, আর এটা হলো প্রতিটি ঘনকের আয়তন। টোটাল আয়তনকে যদি আমি প্রতিটি ঘনকের আয়তন দিয়ে ভাগ করি, তাহলে ক পিস ঘনক তৈরি করা যাবে সেটা বেরিয়ে যাবে। এটাই তো? আচ্ছা, তাহলে এই আয়তনটাকে, টোটাল আয়তনটাকে আমি প্রতিটি ঘনকের আয়তন দিয়ে ভাগ করছি। তাহলে 4 4 কেটে গেল, এখানে 4 2 8 হলো, আর এখানে হয়ে যাচ্ছে কত বলো? 3 4 12, তাহলে 3 2 6টি ঘনক। 6টি ঘনক পাশাপাশি বসবে এবং প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু কত করে? 4 করে। তাহলে 4 সেমি বাহু বিশিষ্ট ঘনক এবং ক পিস? 6 পিস রয়েছে। তাহলে 6টি ঘনক 4 সেমি বাহু বিশিষ্ট। তাহলে এই যে আমি একটানা মাথার উপর যে সরল রেখার মতো দেখতে পাবো, যে বাহুটি দেখতে পাবো, সে সারির দৈর্ঘ্যটা কত হবে? 4 6 24 সেমি। তাহলে এই বি অপশনটি হয়ে যাবে এই অঙ্কের সঠিক অ্যান্সার। কি বলে দেওয়া রয়েছে? কর্ণের দৈর্ঘ্য বলা রয়েছে, আর আমি কি বের করতে চাইছি? প্রান্তগুলির সমষ্টি। তাহলে আগে একটা প্রান্ত তো বের করি। একটা প্রান্ত বা একটা বাহু কি করে বের করতে হয়? কর্ণকে কর্ণকে কি করতে হয় বলতো? √3 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি কর্ণ সমান বাহু √3। তাহলে এই বাহুর সঙ্গে √3 গুণ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে বাহু যদি বের করতে চাই, তাহলে কর্ণকে √3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কর্ণের মান বলে দেওয়া রয়েছে 5 √3। তাকে আমরা ভাগ করব কত দিয়ে? √3 দিয়ে। তাহলে √3 এখানে যদি কেটে যায়, তাহলে বাহুর মান পেয়ে যাচ্ছি 5। আর আমাদেরকে বলেছে ঘনকটির প্রান্তগুলির সমষ্টি কত হবে। একটি ঘনকের প্রান্ত কতগুলি থাকে? 12টি। তাহলে ঘনকের প্রান্ত 12টি এবং প্রত্যেকটি প্রান্তের দৈর্ঘ্য 5। তাহলে 12টি প্রান্তের মোট কত হবে? 5 12 60 সেমি। তাহলে এই এ অপশনটি হবে সঠিক। এবারে পরের প্রশ্নে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানে আমাদেরকে আয়তনের অনুপাত, আয়তনটা কি হয়? বাহুর কিউব। তাহলে এই অনুপাতটা দেওয়া আছে 1:27। সব প্রথমে যখনই বাহুর কিউব দেওয়া রয়েছে, এখান থেকে আমরা বাহুর অনুপাতটা বের করব। তাহলে বাহুর কিউব যদি 1:27 হয়, তাহলে বাহুটা কত হবে? এখানে 1 কতর কিউব? 1-এর কিউব, এবং 27 কতর কিউব? 3-এর কিউব। তাহলে 1:3 হচ্ছে বাহুর অনুপাত। এবারে আমাকে বলেছে দুটি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 বাহু স্কোয়ার। 6 তো ধ্রুবক, তাহলে 6 এর কথা ভুলে যাও, রয়েছে a স্কোয়ার। যখন আমাদেরকে মান বের করতে দেবে, তখন এই 6 এর কাজ আছে, কিন্তু যখন অনুপাত বের করব, তখন এই 6-এর কথা ভুলে যেতে হবে। দেখো এখানে a স্কোয়ার রয়েছে, তাহলে এই যে a স্কোয়ার, তাহলে বাহুর স্কোয়ার, বাহুর অনুপাতটা কত ছিল? 1:3। তাহলে 1-এর স্কোয়ার 1 এবং 3-এর স্কোয়ার 9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে 1:9, অর্থাৎ সি অপশনটি সঠিক। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে দেখো, বলা রয়েছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? s। আর আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 বাহু স্কোয়ার। তাহলে বাহুটাকে যদি a ধরি, তাহলে s সমান 6a স্কোয়ার পাবো। আবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান আমরা কি জানি? কর্ণ সমান আমরা জানি বাহু √3। তাহলে d সমান পাচ্ছি a√3। তাহলে এখান থেকে যদি আমি এর মানটাকে বের করি, তাহলে কত বেরোবে বলো? d/√3 সমান a বেরোবে না? d/√3 সমান a। তো এই যে এর মানটা পেলাম, সেই মানটা এখানে এনে বসিয়ে দিচ্ছি। তাহলে s সমান 6 ইন্টু
ডি বাই √3 তার স্কোয়ার। তাহলে এস সমান 6 ইন্টু ডি স্কোয়ার, আর √3 স্কোয়ার হলো 3, 3 সঙ্গে 6 কাটলে 2, তাহলে এস সমান 2d স্কোয়ার। কত আসছে? এস সমান 2d স্কোয়ার। কোনো অপশনে আছে তেমন? তেমন কিন্তু নেই। দেখো এখানে রয়েছে ডি স্কোয়ার সমান এস বাই 2। দেখো এই ডি স্কোয়ার সঙ্গে 2 গুণ রয়েছে, যদি বাম দিকে আসে তাহলে এস বাই 2 সমান ডি স্কোয়ার। তাহলে এই ডি অপশনটি সঠিক। পরের প্রশ্ন, কোন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হতে পারে? দেখো আয়তক্ষেত্রের কর্ণ, একটা আয়তক্ষেত্রের কর্ণ সমান, কর্ণের স্কোয়ার সমান আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তাহলে এখানে কর্ণটা বলে দেওয়া রয়েছে 5, তাহলে 5-এর স্কোয়ার অর্থাৎ 25। তাহলে এটা যদি 25 হয়, তাহলে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্যের জায়গায় কত এবং প্রস্থের জায়গায় কত বসালে 25 আসছে দেখি। প্রথম অপশন রয়েছে 3 সেমি আর 4 সেমি। তাহলে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, দেখো 3-এর স্কোয়ার 9 আর 4-এর স্কোয়ার 16, যোগ করলে কিন্তু 25 হয়। তাহলে এই অপশনটি সঠিক হবে। বি অপশনে রয়েছে 3 এবং 2, তাহলে 3-এর স্কোয়ার 9 আর 2-এর স্কোয়ার 4, 9 আর 4 যোগ করলে 25 হয় না, তাহলে এটি হবে না। এখানে 4-এর স্কোয়ার 16 আর 1-এর স্কোয়ার 1, 16 আর 1 যোগ করলে 17, তাহলে হবে না। এটা রয়েছে 4-এর স্কোয়ার এবং 3-এর স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 সমান 25, তাহলে ডি অপশনটিও হচ্ছে। এবার যদি এ এবং ডি দুটোই অপশনে থাকে, তাহলে কোনটিকে আমরা বেশি প্রাধান্য দেব? দেখো এ এবং ডি যদি একসঙ্গে থাকলে তাহলে ডি কে আমরা বেশি প্রাধান্য দেব। কারণ কি? কারণ এখানে দৈর্ঘ্য আগে এবং প্রস্থ রয়েছে পরে। তাহলে দৈর্ঘ্য কত? 4 সেমি আর প্রস্থ 3 সেমি। দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট। বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি এবং ছোট বাহুটাকে প্রস্থ বলে থাকি। তাহলে এই ডি অপশনটি বেশি সঠিক হবে। আর এ অপশনটি নিলে 3 সেমি, অর্থাৎ দৈর্ঘ্য 3 সেমি এবং প্রস্থ হয়ে যাচ্ছে 4 সেমি। ডি অপশনটি সঠিক। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফলটা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা বলে দেওয়া রয়েছে 12, এবং কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 5। আর আমরা জানি কর্ণ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য 5 বলা রয়েছে, তাহলে কর্ণের স্কোয়ার কত হবে? 25। তাহলে এবার এদের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? দেখো প্রথমে রয়েছে 4 এবং 3, তাহলে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 অর্থাৎ 25, এটা হয়ে যাচ্ছে। এবং দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 12 হচ্ছে কি? দেখো 4 গুণ 3 সমান 12, তাহলে এই অপশনটি সঠিক হচ্ছে। তাহলে আর অন্যগুলো আমাদের চেক করার প্রয়োজন নেই, তবে চেক করে দেখে নাও। দেখো 6 গুণ 2 সমান 12 হচ্ছে, কিন্তু 6-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার সমান 25 হচ্ছে না। 11 আর 1 গুণ করেও 12 হচ্ছে না, তাদের স্কোয়ারের যোগফলও 25 হচ্ছে না। 12 আর 2 গুণ করেও 12 হচ্ছে না, তাদের স্কোয়ারের যোগফলও 25 হচ্ছে না, তাহলে এই অপশনটি সঠিক। এমসিকিউ অনেক করলাম, এবারে আমরা কিছু শূন্যস্থান করে নেব। এবারে দেখো রয়েছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা আমরা কটি জানি? সমকোণী চৌপলের কর্ণ থাকে 4টি। তাহলে এবারে দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে যে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p। তাহলে দেখো আয়তঘনকের তল সংখ্যা আমরা জানি 6টি, তাহলে x এর মান কত? 6। ধার সংখ্যা জানি 12টি, তাহলে y এর মান হয়ে গেল 12। শীর্ষবিন্দুর সংখ্যা আমরা জানি কতগুলি? শীর্ষবিন্দু রয়েছে 8টি, তাহলে z এর মান 8, এবং কর্ণের সংখ্যা জানি 4টি, তাহলে p এর মান 4। এবার আমাদেরকে যে ফিগারটা দিয়েছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, ওখানে মান বসিয়ে দেবো। x এর মানটা হয়ে যাচ্ছে 6 মাইনাস ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে 12 প্লাস জেড, জেড এর মানটা 8 প্লাস পি এর মানটা 4। তাহলে এই 6, 8 এবং 4 সবগুলোর আগে যোগ চিহ্ন আছে, এদেরকে যোগ করলে হয়ে যাচ্ছে 18 এবং মাইনাস 12, 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে 6 হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার।
চলে যাব পরের প্রশ্নে। একটি ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা এবং তল সংখ্যার সমষ্টি কত? তাহলে আমরা জানি যে শীর্ষবিন্দু কতগুলি রয়েছে? শীর্ষবিন্দু রয়েছে 8টি, আর তল কটি রয়েছে? 6টি। তাহলে তাদের সমষ্টি কত? 8 আর 6 যোগ করলে 14, তাহলে সমষ্টি হবে 14। পরের প্রশ্নে দেখো, কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? 150। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি জানি? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার সমান 150। তাহলে এখান থেকে 6 এর সঙ্গে এই স্কোয়ার গুণ ছিল, ডান দিকে গেলে 6 হয়ে গেল ভাগ, 6 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত? 6 দিয়ে 12, 30, 5 6 30। তাহলে a স্কোয়ার সমান 25। তাহলে a সমান √25, আর √25 এর মানটা হয়ে গেল 5। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 5। চেয়েছে কি? কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের ফর্মুলা কি? ঘনকের ক্ষেত্রে কর্ণের ফর্মুলা হলো বাহু ইন্টু √3। তাহলে 5√3 হয়ে যাচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য। পরের শূন্যস্থান, একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল এ বি সি হলে আয়তঘনকটির আয়তন কত হবে? তাহলে এই অঙ্ক আমরা এমসিকিউ এ করে আসলাম। তাহলে যদি সেই এমসিকিউটা আমরা করে মনে রেখে দিতে পারি, তাহলে আর ক্যালকুলেশন করতেই হবে না। যে এই 3টে তল যদি দেওয়া থাকে, 3টে তলের যদি ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, তাহলে আয়তনটা কত হয়? √এ বি সি। তাহলে এত ঘন একক হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেমি হলে ঘনকের আয়তন কত? তাহলে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া রয়েছে? 6√3। আর আমরা কর্ণকে যদি √3 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব কাকে? বাহু। তাহলে বাহু বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যকে √3 দিয়ে ভাগ করতে হয়। তাহলে √3 কেটে গেল, তাহলে 6 সমান হয়ে গেল বাহু। তাহলে বাহু পেয়ে গেলাম। এবার কি বের করতে দিয়েছে? ঘনকের আয়তন। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হলো 6 এর কিউব। তাহলে 6 6 36, তাকে আবার 6 দিয়ে গুণ করলে 216। তাহলে 216 হয়ে যাচ্ছে এই ঘনকটির আয়তন। পরের প্রশ্ন, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তাহলে বলো, ড্যাশে কি বসবে? অবশ্যই √3। আমরা জানি যে √3 সঙ্গে যদি একটি ধারের দৈর্ঘ্য গুণ করি, অর্থাৎ a√3, এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে একটি ধারের দৈর্ঘ্য ইন্টু কত হবে? √3। পরের প্রশ্ন, একটি আয়তঘন এর মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় কি বরাবর? বলো, তাড়াতাড়ি বলো। এবারে পরের প্রশ্ন, একটি আয়তঘন এর মধ্যে সর্বোচ্চ মাপের যে রডটি রাখা যায় সেটি কি বরাবর রাখা যায়? বলো, তাড়াতাড়ি বলো, কি বরাবর রাখা যায়? কর্ণ বরাবর রাখা যায়। তাহলে কর্ণ হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে তার আয়তন কত ঘন সেমি হবে? তাহলে ধারগুলির সমষ্টি বলে দেওয়া রয়েছে 60। ধার কতগুলি? 12টি। তাহলে 12টি ধারের সমষ্টি 60। তাহলে 60 কে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? 5 সেমি। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5। এবার তার আয়তন বের করতে দিয়েছে। আয়তন মানে বাহুর কিউব। তাহলে 125 ঘন সেমি হয়ে যাবে ঘনকের আয়তন। পরের প্রশ্ন, ঘনকাকৃতি একটি ঘরে রাখা সর্ববৃহৎ মাপের দণ্ডটির দৈর্ঘ্য 4√3 মিটার। সর্ববৃহৎ মানে কি বলে দেওয়া রয়েছে বলো দেখি? কর্ণ বলে দেওয়া রয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা 4√3। তাহলে আমি যদি বাহু বের করতে চাই, তাহলে এই কর্ণকে √3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে √3 কেটে গেলে বাহুর মান কত হয়ে গেল? 4। এবার বলেছে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? মেঝেতে কি কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। দৈর্ঘ্য প্রস্থ দুটোই তো 4 করে, যেহেতু এটা ঘনক। তাহলে মেঝের ক্ষেত্রফলটা হবে 16 বর্গ মিটার। এখানে একক দেওয়া নেই, তাহলে এককটাও লিখতে হবে, 16 বর্গ মিটার। আর যদি শুধু শূন্যস্থান দিয়ে বর্গ মিটার লেখা থাকে, তাহলে শুধু 16 বসিয়ে দেবে। ওকে। এবারে হলো বেশ কিছু শূন্যস্থান, এবারে কিছু সত্য মিথ্যা আমরা দেখে নিই।
যে কে কত সত্য বলতে পারে আর কে কত মিথ্যা বলতে পারে। দেখা যাক, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। দেখো, ধারের দৈর্ঘ্য যদি আগে 1 ছিল, এখন করে দিয়েছি 2, দ্বিগুণ করেছি। এবার বলছে নতুন ঘনকের আয়তন তাহলে প্রথম ঘনকের আয়তনের 8 গুণ হবে। আচ্ছা, এটা হলো বাহুর দৈর্ঘ্য আমি দ্বিগুণ করলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, আয়তন তো a কিউব। তাহলে এই এ কিউবের পরিবর্তনটা কি দাঁড়াবে? তাহলে এ থেকে এ কিউবে যেতে গেলে 1 থেকে 1 এর কিউব মানে 1, এবং 2 থেকে 2 এর কিউব মানে 8। তাহলে দেখো, সত্যি কথাই বলেছে। বাহু যদি দ্বিগুণ করছি, তাহলে আয়তন কিন্তু 8 গুণ হচ্ছে। তাহলে এটা একেবারে সত্য কথা। পরের প্রশ্ন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে আয়তন 216 ঘন মিটার হবে। এটা কি সত্যি? দেখা যাক। তাহলে ধরে নিচ্ছি এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা 216 বলে দেওয়া রয়েছে। তাহলে যদি বাহু এ হয়, তাহলে 6a² সমান কত? 216। তাহলে এখান থেকে a স্কোয়ারের মান কত হবে বলো? 216/6। তাহলে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 36। a সমান √36। তাহলে a সমান পেয়ে গেলাম 6। এবার এখান থেকে আমি চলে যাব আয়তনে। আর আয়তনের ফর্মুলাটা কি? 6 এর কিউব। 6 এর কিউব মানে আবার 216। তাহলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল যদি 216 বর্গমিটার হয়, আয়তন 216 ঘনমিটার। তাহলে এটাও কিন্তু সত্যই বলা রয়েছে। পরের প্রশ্ন, একটি ঘরের মেঝের পরিসীমা জানা থাকলে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অসম্ভব। একটি ঘরের যদি তুমি মেঝের দৈর্ঘ্য জানো, তাহলে মেঝের দৈর্ঘ্য থেকে কি করে দেওয়ালের ক্ষেত্রফল বের করবে? দেওয়ালের ক্ষেত্রফলের জন্য তো উচ্চতা লাগবে। আমার যদি একটা ঘরের হাইট তোমার 10 ফুটের হয়, সেই দেওয়ালের যা ক্ষেত্রফল, আর আরেকটা যদি একটা বিশাল হল ঘর আছে যার হাইট 20 ফুট বা 30 ফিট, তাহলে তার ক্ষেত্রেও কি সেই দেওয়ালের ক্ষেত্রফলটা সমান হবে? নিশ্চয়ই নয়। তাহলে শুধু মেঝের ওপর কিন্তু দেওয়ালের ক্ষেত্রফল নির্ভর করে না, নির্ভর করে হাইটের উপর। তাহলে যদি আমাদের হাইট জানা না থাকে, অর্থাৎ উচ্চতা জানা না থাকে, শুধুমাত্র পরিসীমা জেনে বা দৈর্ঘ্য প্রস্থ জেনে আমরা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে এটা কিন্তু একেবারেই সত্য কথা নয়। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলা রয়েছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে আয়তন 150 বর্গ সেমি হবে। দেখা যাক হয় কি। তাহলে এর আগে একটা অঙ্ক করলাম আমরা এরকম, যে বাহু 6 × বাহু স্কোয়ার সমান সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 150। এখান থেকে আমরা a স্কোয়ারের মান বের করব। তাহলে 150/6, তাহলে 6 দিয়ে 12, 5। তাহলে a এর মানটা হয়ে যাচ্ছে √25। তাহলে a সমান পেয়ে গেলাম 5। তাহলে বাহুর মান হলো 5। আর আয়তন যদি বের করতে হয়, আয়তন কি করে বের করতে হয়? 5 এর কিউব। 5 এর কিউব হয় 125। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 150 হলে আয়তন হবে 125। কিন্তু এখানে বলা রয়েছে আয়তন হবে 150। তাহলে এটাও মিথ্যে কথা বলা রয়েছে, কাউকে বলবে না। এবারে চলো পরের প্রশ্ন করি। পরের প্রশ্নে বলা রয়েছে 30 মিটার, 24 মিটার, 18 মিটার মাপের একটি ঘরের মধ্যে বৃহত্তম যে মাপের দণ্ড রাখা যাবে। বৃহত্তম মাপের দণ্ড মানে নিশ্চয়ই মাথায় চলে এসছে, কি এসছে? কর্ণ। বৃহত্তম মাপের যে দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত বলেছে? 30 মিটার হবে। তাহলে বলতে চেয়েছে কর্ণের দৈর্ঘ্যটা 30 মিটার হবে। এটা অঙ্ক না করে আমরা বলে দেবো মিথ্যে কথা। কারণ দেখো, যেখানে বাহুর দৈর্ঘ্য একটা 30, একটা 24, একটা 18, এই 30টাই আমাকে উত্তর বলে দিচ্ছে যে এটা মিথ্যা। কারণ একটা বাহুর দৈর্ঘ্য যদি 30 হয়, কর্ণের দৈর্ঘ্য 30 কখনোই হতে পারে না, 30-এর থেকে বেশি হতেই হবে। একটা কর্ণের দৈর্ঘ্য সবসময় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে বেশি হতেই হবে, তার সঙ্গে সমানও হতে পারে না, কম তো হতে পারেই না। তো তাহলে এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি আমি 30 মিটার, আবার কর্ণের দৈর্ঘ্য বলছে 30 মিটার। তাহলে এটা অসম্ভব, এটা হবেই না।
পরের প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখি সত্য বলেছে কিনা। তাহলে প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। প্রথমে 1 থাকলে পরে কত করা হয়েছে, হাফ করা হয়েছে। তাহলে আয়তনটা কি হবে বলো। আয়তনটা প্রথমে, আয়তন অর্থাৎ কি, বাহুর কিউব। তাহলে এটারও কিউব করব, 1-এর কিউব 1, আর হাফের কিউব 1/8। তাহলে দেখতেই পাচ্ছি যে যদি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে আয়তন 1/8 অংশ হবে। তাহলে এটা কিন্তু সত্য। হুম। পরের প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27, তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা 9:16। তাহলে দেখো তাদের আয়তনের অনুপাত অর্থাৎ এ কিউব, এই অনুপাতটা বলা রয়েছে 64:27। এ কিউব থেকে সরাসরি আমরা এ বের করব। এই 64 কতর কিউব হয়, 64 হয় 4-এর কিউব, আর 27 কতর কিউব হয়, 3-এর কিউব। তাহলে তাদের বাহুর অনুপাতটা 4:3। আমার কাছে চেয়েছে কি, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফলে কি আছে, এ স্কোয়ার। আবারও বলছি 6 × a², 6 কিন্তু এখানে ধ্রুবক, সেই কারণে 6 আমরা হিসাবের মধ্যে নিচ্ছি না, শুধুমাত্র চলরাশিটাকে নিচ্ছি। তাহলে এর কি রয়েছে, স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার 16 এবং 3-এর স্কোয়ার 9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা হবে 16:9, কিন্তু এখানে দেওয়া রয়েছে 9:16। তাহলে প্রথমেই মিথ্যা। দেখো, এটা যেহেতু সত্য মিথ্যা করতে দিয়েছে, তাহলে এই অঙ্কটি না করেও কিন্তু আমরা অ্যান্সারটা বলতে পারতাম। এখানে দেখো আছে 64:27, তার মানে প্রথম ঘনকের আয়তন বেশি আর পরের ঘনকের আয়তন কম। আর সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে উল্টোটা, সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে দিয়েছে প্রথমটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কম আর পরেরটা বেশি। এটা কখনোই হতে পারে না। তাহলে এটা যেহেতু 64:27 আছে, এই অ্যান্সারটা কত হবে সেটা তো ক্যালকুলেশন সাপেক্ষ, কিন্তু অ্যান্সারটা না বের করে আমি বলে দিতে পারছি, যেহেতু এটার ক্ষেত্রে বড় আগে আর ছোট পরে আছে, আর এটার ক্ষেত্রে ছোট আগে আর বড় পরে আছে, সুতরাং এটা অসম্ভব, এটা মিথ্যা হবেই। আর তারপর তো আমরা ক্যালকুলেশন করে দেখতেই পেলাম যে অনুপাতটা 16:9 আসছে, আর এখানে দেওয়া রয়েছে 9:16, তাহলে এটা মিথ্যা। সত্য মিথ্যা অনেক দেখা হলো, সত্য মিথ্যায় জীবন পুরো বরবাদ হয়ে গেছে। এবার চলো একটু প্রতিটি প্রশ্নের মান 2 নম্বরের প্রশ্নের কিছু সমাধান করে নিই। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি নিরেট ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। এবারে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমাকে কি বলে দেওয়া রয়েছে যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি ঘনক আছে। তাহলে যে প্রথম ঘনকটি হলো, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য 3, তাহলে প্রথম ঘনকটির আয়তন কত হবে, প্রথম ঘনকটির আয়তন হবে বাহু কিউব, অর্থাৎ 3-এর কিউব ঘন সেমি। এটা হচ্ছে প্রথম ঘনকের আয়তন। তাহলে আর 3-এর কিউব মানে কত, 27 ঘন সেমি। এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় ঘনক। দ্বিতীয় ঘনকটির আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন কত, 4-এর কিউব ঘন সেমি। 4-এর কিউব মানে 64 ঘন সেমি। এবারে যাব তৃতীয় ঘনক। তাহলে তৃতীয় ঘনকটির আয়তন হবে 5-এর কিউব ঘন সেমি। তাহলে 125 ঘন সেমি। তাহলে তিনটি ঘনকের আয়তনই আমরা পেয়ে গেছি। এবারে তিনটে ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হয়েছে। তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে, এই তিনটে ঘনকের যা মোট আয়তন সেটাই হবে। তাহলে নতুন ঘনকের আয়তন, অতএব নতুন ঘনকের আয়তনটা কি হবে, 27 যোগ 64 যোগ 125 ঘন সেমি। তাহলে যোগ করি, এখানে 7 আর 4-এ 11, 11 আর 5-এ 16, 6 হাতে 1 থাকলো, 6, 7, 8, 9, 10, 11 আর হাতের 1, তাহলে 216। তাহলে 200 ঘন সেমি হচ্ছে নতুন ঘনকটির, নতুন ঘনকের আয়তন। কি চেয়েছে, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য।
তাহলে অতএব নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে আয়তনের কিউব রুট করতে হয়, 216 কিউব রুট। 216কে যদি আমরা ভাঙি মৌলিক উৎপাদকে, তাহলে পেয়ে যাব 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এটাকে এখানে 3টে 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে এবং 3টে 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে। 6 সেমি, 6 সেমি হচ্ছে নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য। পরের প্রশ্ন, দুটি সমান আয়তনের আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 একক, 4 একক, 4 একক এবং অপর আর একটি আয়তঘনকের বাহুগুলির দৈর্ঘ্য 8 একক, 2h-1 একক এবং 2 একক। এই অঙ্কটি এমসিকিউ এ করলে এখানে আর একবার দেওয়া হয়েছে যে লিখে কিভাবে করবে। অনেকের সমস্যা হয় যে এমসিকিউ অঙ্কটি করে দিচ্ছে কিন্তু ভাষাগত সমস্যা হয়ে যাচ্ছে যে কিভাবে লিখবো বুঝতে পারছে না, তার জন্য অঙ্কটি আর একবার দেওয়া হয়েছে। যে দেখো আয়তঘনকের আয়তন, প্রথম আয়তঘনকের আয়তন আমরা প্রথমে লিখে নেব। প্রথম আয়তঘনকের প্রথম আয়তঘনকের আয়তন। এমসিকিউ এর ক্ষেত্রে তো আমরা এত ভাষা লিখবো না, তখন শুধু ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথম আয়তঘনকের আয়তনটা কত হবে? 6 × 4 × 4। গুণটি করার দরকার নেই কারণ পরে তো কাটাকাটি করতেই হবে আমাদেরকে, তাহলে ঘন একক করে রেখে দিলাম। এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় ঘনকটি। দ্বিতীয় আয়তঘনকের আয়তন কত কত বলো? 8 রয়েছে, 2h-1 রয়েছে আর একটা বাহু, এবং আর একটা বাহু রয়েছে 2। এত ঘন একক। তাহলে আমরা পেয়ে গেলাম যে দুটোরই আয়তন পেয়ে গেছি। এবার দুটো আয়তনকে কি বলা রয়েছে? সমান, সমান আয়তনের আয়তঘনক বলা রয়েছে। তাহলে এখান থেকে আমরা করছি শর্তানুসারে। তাহলে শর্তে কি হচ্ছে? শর্তে হচ্ছে এই দুটোকে সমান করব। তাহলে 8 ইন্টু 2h-1 ইন্টু 2 সমান 6 ইন্টু 4 ইন্টু 4। এইচ এর পার্টটাকে আগে লিখে নিলাম। তাহলে এই 8 আর 2 গুণ ছিল, তাহলে ডান দিকে গিয়ে ভাগ করব। তাহলে বা 2h-1 সমান 6 ইন্টু 4 ইন্টু 4 বাই 8 ইন্টু 2। তাহলে এটা আমরা কাটাকুটি করব। এখানে 4 দিয়ে 8কে কাটলে 4 2 8, 2 দিয়ে 4কে কাটলে 2 দিয়ে 4, আর 2 এর সঙ্গে 2 কেটে গেলে 6 পড়ে থাকলো। এখানে 2h-1 এর ক্ষেত্রে এই -1 ডান দিকে পাঠাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 6 + 1। তাহলে 2h সমান 7। 2 বাম দিকে গুণ ছিল, তাহলে ডান দিকে নিয়ে গেলে 7/2, অর্থাৎ h সমান 3.5। আমাদেরকে h এর মান বের করতে বলা হয়েছিল, তাহলে অতএব h এর মান 3.5। এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ঘরের দুই দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দেখো, এই যে এখানে 4 মিটারটা দেওয়া রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ভয় দেখানোর জন্য। কারণ মেঝের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তখন ঘরের উচ্চতা কত সেটা কোনো মানেই নেই। ঘরের উচ্চতা 6 ফুট হলেই বা কি, 10 ফুট হলেই বা কি, আর 20 ফুট হলেই বা কি, মেঝে তো আর পাল্টাচ্ছে না। তাহলে মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে হয়। তাহলে প্রথমে লিখে নেব যে মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য এটা কত দেওয়া রয়েছে? 12 মিটার, এটা লিখবো। তারপরে লিখবো মেঝের প্রস্থ, মেঝের প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার। আর আমাকে কি বের করতে হবে? মেঝের ক্ষেত্রফল। তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল এটা কি আসবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার। তাহলে 96 বর্গ মিটার হচ্ছে মেঝের ক্ষেত্রফল। পরের প্রশ্ন, একটি আয়তঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো ধারের দৈর্ঘ্যকে বৃদ্ধি করব, তো ধারের দৈর্ঘ্যটাকে প্রথমে x ধরি। মনে করি ঘনকটির ধারের দৈর্ঘ্য
ঘনকটির ধারের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স একক। এবার কি করছি, ধারের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি করছি, 50%। তাহলে 50% বৃদ্ধি করলে 50% বৃদ্ধি করলে ধারের দৈর্ঘ্য কত হবে, বৃদ্ধি করলে ধারের দৈর্ঘ্যটা কত দাঁড়াচ্ছে দেখো। আগে এক্স ছিল, এবার 50% বৃদ্ধি মানে প্রথমে যদি 100 থাকে তাহলে 50 বাড়াবো, তাহলে 100 প্লাস 50 একক। তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স ইন্টু 150/100 একক। যদি কাটাকুটি করি তাহলে 0 0 কাটছে, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 আর 3 5 15, তাহলে 3x/2 একক। এটা বের হয়ে গেল ধারের দৈর্ঘ্য। এবার বলছে তাহলে আয়তন, তাহলে প্রথমে আয়তন কত ছিল বলতো, প্রথমে ঘনকটির আয়তন, প্রথমে বাহু ছিল কত এক্স, তাহলে আয়তন হবে কত এক্স এর কিউব ঘন একক সমান এক্স কিউব ঘন একক। আর 50% বৃদ্ধির পর ঘনকটির আয়তন, বৃদ্ধির পর আয়তনটা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির পর কত হয়েছে 3x/2, তাহলে আয়তন হবে 3x/2 তার কিউব ঘন একক। তাহলে 3 এর কিউব কত 27 এক্স কিউব, আর নিচে 2 এর কিউব হলো 8 ঘন একক। তাহলে এটা ছিল আগে আয়তন আর এটা হলো পরে আয়তন। তাহলে আয়তন বৃদ্ধি পেল কতটা, আয়তন বৃদ্ধি পেল কতটা বলো, আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি পেয়েছে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে পেয়ে যাব কতটা বৃদ্ধি পেয়েছে, 27x³/8 মাইনাস x³ ঘন একক। তাহলে এখানে লসাগু হচ্ছে 8, তাহলে উপরে 27x³ মাইনাস 8x³ ঘন একক। তাহলে 27x³ থেকে 8x³ বাদ দিলে হচ্ছে 19x³/8 ঘন একক। এবারে দেখো এই যে 19x³/8 এটা ঘন একক আছে, এই বৃদ্ধিটা কার সাপেক্ষে হয়েছে, এই যে আয়তনটা বাড়লো, প্রথমে আয়তনটা কত ছিল x³, তাহলে x³ থেকে আয়তন বেড়েছে এতটা, তাহলে যার সাপেক্ষে বৃদ্ধি পায় তত দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা বলবো যে এত অংশ বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো পরীক্ষায় তুমি পেয়েছো নাম্বার কত 50, তাহলে নাম্বার 50 পেয়েছো, কতর মধ্যে 50 পেয়েছো, ধরো 50-এর মধ্যে 50 পেয়েছো, তাহলে নিচে 50 লিখবো, তাহলে 50-এ 50 পেয়েছো, খুবই ভালো কথা। কিন্তু তুমি 50 পেয়েছো কতর মধ্যে, 100-র মধ্যে, তাহলে কিন্তু অতটা আর ভালো কথা হলো না। তাহলে এই যে অংশ, তাহলে এই অংশতে যখন আমরা নিয়ে যাব তখন কতর মধ্যে সেটাকে নিচে লিখতে হয়। তাহলে এই x³ যখন আমরা নিচে লিখছি তখন আমরা পেয়ে যাচ্ছি কতর মধ্যে এটা হয়েছে। এবার এই x³ আর এই x³ যদি কেটে যায় তাহলে 19/8 অংশ থাকছে। আর অংশ থেকে যখনই আমরা পার্সেন্টে নিয়ে যেতে চাইবো তখন তাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে সেটা পার্সেন্টে চলে যাবে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি 4 2 8, আর এখানে হয়ে যাচ্ছে 4 25-এ 100, তাহলে নিচে 2 থাকছে, আর উপরে 25-এর সঙ্গে যদি আমরা 19 গুণ করি তাহলে আসছে তোমার 9 25-এ 225, হাতে 22 থাকলো, 25-এ 25 তার সঙ্গে যদি 22 যোগ করি তাহলে আসছে 47, তাহলে 475/2%। এটিকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব 2 দিয়ে 4, 3 দিয়ে 6 15, 7 দিয়ে 14, তাহলে 1/2, 237 পূর্ণ 1/2%। তাহলে দেখা যাচ্ছে যে যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে 237 পূর্ণ 1/2%।
এবারে এই অঙ্কটিকে তোমাদেরকে আর এক রকম ভাবে করে দেখাচ্ছি। বলা রয়েছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল। তাহলে ঘনকের প্রথমে ধারের দৈর্ঘ্য আর পরে ধারের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো। প্রথমে ও পরে ধারের দৈর্ঘ্যের অনুপাত। ধারের দৈর্ঘ্যের অনুপাত এটা কত? প্রথমে ধারের দৈর্ঘ্য কত ছিল? ধরে নিলাম 100, আর 50% বৃদ্ধির পরে হবে তাহলে 150। তাহলে এটা কাটছে, এটা 5 দিয়ে 5 দিয়ে 10, আর 3 5 15। তাহলে ধারের দৈর্ঘ্যের অনুপাতটা হয়ে গেল 2:3। আমাদেরকে এরপর কিসের অনুপাত চেয়েছে? বলেছে যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আয়তনের অনুপাতটা কি হবে? প্রথমে ও পরে আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত। তাহলে আয়তন বের করতে গেলে কি করতে হয়? বাহুর কিউব করতে হয়। 2 এর কিউব ইজ টু 3 এর কিউব। তাহলে 2 এর কিউব হলো 8, আর 3 এর কিউব হলো 27। তাহলে আয়তন বলো কতটা বৃদ্ধি পেল? অতএব আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি। আয়তন আগে ছিল 8, পরে হয়েছে 27। তাহলে আয়তন বৃদ্ধি পেল 27 মাইনাস 8। কতর সাপেক্ষে 27 মাইনাস 8? 8 এর সাপেক্ষে। কারণ প্রথমে ছিল 8, বৃদ্ধি পেয়ে হয়েছে 27। তাহলে বৃদ্ধি পেল 27 মাইনাস 8। তাহলে কতর সাপেক্ষে এটা বৃদ্ধি পেল? 8 এর সাপেক্ষে। তাহলে এত অংশ। এবার 27 থেকে 8 বাদ দিলে অবশ্যই হয়ে যাচ্ছে 19/8। আর অংশটাকে পার্সেন্টে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 4 2 8, আর এখানে 4 25 100। তাহলে নিচে আসছে 2, আর উপরে গুণ করলে 9 25 আসছে 225, 5 আর হলো 22, 25 একে 25, তাহলে 47। 475/2, অর্থাৎ 237.1-2%। তাহলে অঙ্কটি দুরকম ভাবেই করে দিলাম, দেখবে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করবে। পরের প্রশ্ন, একটি সুইমিং পুল 9 মিটার চওড়া, 12 মিটার লম্বা। এর একদিক 1 মিটার গভীর আর অন্যদিক 4 মিটার গভীর। তাহলে সুইমিং পুলটির আয়তন কত হবে? তাহলে দেখো আমি প্রথমে একটা আয়তঘনক এঁকে নিচ্ছি। এই যে আয়তঘনকটা আমি আঁকলাম, এটার ক্ষেত্রে এর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমি ধরছি 12। আর এই যে প্রস্থটাকে আমি ভাবছি 9। আর এই গভীরতাটাকে আমি ধরছি 1 মিটার। ঠিক আছে? তাহলে এই দিকটা 1 মিটার আছে। বলা রয়েছে যে এর একদিক 1 মিটার, অন্য দিক কিন্তু 4 মিটার। তো তাহলে আমি এদিককে 1 মিটার ধরেছি, ওই দিক কিন্তু শেষ হয়নি। এটা 1 মিটার, সুতরাং এই দিকটাও 1 মিটার। তাহলে এটা কিন্তু আরো গভীর পর্যন্ত যাবে, এবং এইটা আরো গভীর পর্যন্ত যাবে। তাহলে এটার সঙ্গে যদি আমি এটাকে যুক্ত করি, তাহলে যে চিত্রটা পাচ্ছি, তাহলে এইটা হচ্ছে সুইমিং পুল, যার এই দিক বরাবর 12, এই দিক বরাবর 9, এবং গভীরতা রয়েছে কত? একদিকে 1 এবং আর একদিকে 4। এটা পুরোটা 4। তাহলে পুরোটা যদি 4 হয়, তাহলে এইটুকুটা 1, আর এইটুকুটা কত বলো? 3। বোঝা যাচ্ছে? তাহলে এবার সুইমিং পুলটির আমাদেরকে আয়তন বের করতে হবে। তো সুইমিং পুলটির আয়তন বের করতে গেলে প্রথমে এই যে আয়ত ঘনাকার অংশ দেখতে পাচ্ছি, তার আয়তন বের করার ফর্মুলা তো আমরা জানি। সেটা ফেলে আগে এইটুকুটা বের করি, তারপর নিচের অংশটা তারপরে বের করছি। তাহলে যে 12 মিটার লম্বা, 12 মিটার লম্বা, 9 মিটার চওড়া ও 1 মিটার গভীর আয়ত ঘনাকার
সুইমিং পুলের আয়তন। তাহলে চলো সুইমিং পুলের আয়তন বের করি। সুইমিং পুলের আয়তনটা কত হবে? 12 গুণ 9 গুণ 1 ঘন মিটার। তাহলে 9 × 12 108 ঘন মিটার। তাহলে এই 108 ঘন মিটার বের হলো শুধুমাত্র এই ওপরটুকু পার্টে। এবার নিচের এটারও আমাকে আয়তন বের করতে হবে। তো আয়তনের ফর্মুলা কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে তো ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই যে আমাদের নিচের অংশটা আছে এই অংশটা ত্রিভুজ লাগছে না? তাহলে আমি কি করবো বলতো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিলাম। তারপরে এই যে উচ্চতা বা অপর বাহুটা, এই যে এইটা কত, এটা কত আছে বলতো? এই তো 9। এখানটা যদি 9 হয় তাহলে এই বাহুটাও 9, এই বাহুটাও 9, এটাও 9 এবং এই জায়গাটাও হচ্ছে 9। তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। তারপর ক্ষেত্রফলকে এই 9 দিয়ে গুণ করে দেবো, কারণ আমরা জানি ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে এই নিচের অংশটির, তাহলে আমরা নিচের অংশটির এবার আয়তন বের করব। তাহলে নিচের ত্রিভুজাকৃতি অংশের আয়তন, ত্রিভুজাকৃতি অংশের আয়তন। তো আয়তন বের করতে গেলে প্রথমে ক্ষেত্রফল বের করব বললাম। তাহলে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার ক্ষেত্রে ভূমি কোনটা? এই তো এটা। এটা কত? এটা যদি 12 হয় তাহলে এই বাহুটাও 12। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু উচ্চতা হচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এবং এই ভিতর দিকে যে বাহুটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে কত? এটা 9। তাহলে এটা দিয়ে আমি যদি গুণ করি তাহলে এতটা হয়ে যাচ্ছে এইটার আয়তন। তাহলে 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 9 54। 54 সঙ্গে আমরা 3 গুণ করলে 3 4 12, 3 5 15 16, তাহলে 162। তাহলে পেয়ে যাচ্ছি 162 ঘন মিটার। তাহলে মোট আয়তন কি দাঁড়ালো? অতএব সুইমিং পুলটির সুইমিং পুলটির আয়তন, সুইমিং পুলটির আয়তন কোনটা হবে? এই দুটো আয়তনকে যোগ করতে হবে। 108 আর 162, এটার যোগফল এত ঘন মিটার। তাহলে 270 ঘন মিটার হয়ে যাচ্ছে এই সুইমিং পুলটির আয়তন। এবারে চলে যাচ্ছি পরের প্রশ্নে। যে ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি তার ঘনফল কত অর্থাৎ আয়তন কত? তাহলে ধারগুলির সমষ্টি কত বলা রয়েছে? ধারগুলির সমষ্টি বলা রয়েছে 60, আর ধার কতগুলি? 12টি। তাহলে ঘনকের ধার সংখ্যা 12টি, আর সেগুলির সমষ্টি বলা রয়েছে 60। তাহলে অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত লিখবো? 60/12 সেমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 সেমি। 5 সেমি হলো ধারের দৈর্ঘ্য। এবারে বলেছে তার ঘনফল অর্থাৎ আয়তন। অতএব ঘনকটির ঘনফল বা আয়তন কত হবে? আয়তন হচ্ছে বাহুর কিউব। তাহলে 5-এর কিউব ঘন সেমি। 5-এর কিউব অর্থাৎ 125 ঘন সেমি হয়ে যাচ্ছে ঘনকটির আয়তন। পরের প্রশ্ন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে বলা রয়েছে যে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। তাহলে ধরে নিচ্ছি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a, ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? a একক।
তাহলে বাহুর দৈর্ঘ্য হলো একক। তাহলে সেখান থেকে আমরা বের করবো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? 6 বাহু স্কোয়ার বর্গ একক। আর বলেছে আয়তন, তাহলে ঘনকটির আয়তন, ঘনকটির আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব এত ঘন একক। আর তাদের সাংখ্যমানটা সমান বলা রয়েছে, আর সমান হলে আমরা সমান করে দেবো। এবার শর্তানুসারে এই এ কিউব আর 6a² কে সমান করে দিচ্ছি। তাহলে এই a স্কোয়ার বাম দিকে এসে ভাগ হচ্ছে, তাহলে এ সমান পেয়ে গেলাম 6, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 6। আমাদেরকে কি বের করতে দিয়েছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আর আমরা পেলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহু পেলাম 6 একক। অতএব ঘনকের কর্ণ বলো কত হবে? কর্ণের ফর্মুলা কি? বাহু ইন্টু √3। তাহলে 6√3 একক। এটা হয়ে যাচ্ছে ঘনকের কর্ণ। পরের প্রশ্ন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির ঘনফল কত? তাহলে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা রয়েছে 5√3। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলা রয়েছে? 5√3 সেমি। তাহলে এখান থেকে আমরা বের করছি ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে? আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যকে যদি √3 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 5 সেমি। অতএব ঘনকটির ঘনফল, ঘনকটির ঘনফল অর্থাৎ আয়তন কি হবে? বাহুর কিউব। তাহলে 5-এর কিউব ঘন সেমি। আর 5-এর কিউব বলতে 125 ঘন সেমি। এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে পরের প্রশ্ন, একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে? তাহলে দেখো, একটি ঘনক এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে গেলে আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য এবং গোলকের ব্যাসার্ধ এই দুটো দরকার। তাহলে ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত? একক। এবং গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর একক। ভালো। এবার চলে যাব আমরা ঘনকের ক্ষেত্রফল বের করতে। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত হবে বলো? 6a² বর্গ একক। আর অন্যদিকে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হবে 4πr² বর্গ একক। এবারে বলা রয়েছে যে এটা সমান, তাহলে শর্তানুসারে এই 6a² আর 4πr² কে সমান করে দিলাম। তাহলে এখান থেকে আমরা a² এর মানটা বার করছি। a² সমান 4πr²/6। তাহলে এর মানটা কি দাঁড়াচ্ছে? √4πr²/6 এর মানটা বের হয়ে থাকলো। এবারে বলেছে যে তাদের আয়তনের অনুপাতটা কত হবে। তাহলে আয়তন বের করি, তারপরে অনুপাত বের করব। তাহলে প্রথমে বের করছি ঘনকের আয়তন। ঘনকের আয়তন বলো, ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। তাহলে a³ ঘন একক।
এরপর চলে যাচ্ছি গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তনটা কত দাঁড়াবে? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে তাদের কি করতে দিয়েছে? আমাকে অনুপাত বের করতে দিয়েছে। তাহলে ঘনক ও গোলক আয়তনের অনুপাত। ঘনক ও গোলকের আয়তনের অনুপাতটা কি দাঁড়াচ্ছে? এ কিউব ইজ টু 4/3 পাই আর এর কিউব। এখানে এর মানটা বসিয়ে দেব। এখানে এর ভ্যালু হচ্ছে √4 পাই r²/6, তার কিউব ইজ টু 4/3 পাই আর এর কিউব। তাহলে এই যে এটা রয়েছে, এটার কিউবের অর্থ কি? 4 পাই r²/6 ইন্টু √4 পাই r²/6 ইজ টু 4/3 পাই আর এর কিউব। তাহলে এই পায়ের সঙ্গে, দেখো এই পায়ের সঙ্গে এই পাই কেটে যাচ্ছে, এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল, আর 3-এর সঙ্গে এই 6 কাটলে 2 হলো, আর এখানে রয়েছিল r²। তাহলে পরের লাইনে যখন আমরা যাব, পরের লাইনে কি করব দেখো, এখানে √এর পার্টটা এপারে রাখছি, 4 পাই r²/6, আর এখানে যে r²/2 ছিল সেটা যদি আমরা ইজ টু ডান দিকে নিয়ে যাই, তাহলে r³ ইন্টু 2/r², এইটা হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পরের লাইনে যে √4 পাই r²/6 ইজ টু, এই r³ সঙ্গে r² কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 2r। তাহলে এদিকে রুট আছে, এই রুটটা তুলতে গেলে উভয় পক্ষে আমাদেরকে বর্গ করে নিতে হবে। উভয় পক্ষে বর্গ করে নিলে পাচ্ছি 4 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু 1/6 ইন্টু রয়েছে r² ইজ টু, এই ডান দিকে 2r এর বর্গ করলে হয়ে যাচ্ছে কত? 4r²। তাহলে এই r² এর সঙ্গে এই r² কেটে গেল, আর এই 4-এর সঙ্গে এই 4 কেটে গেল, তাহলে ডান দিকে পড়ে রইল 1। এবার এখানে এই বাম দিকে 22-এর সঙ্গে 6, এটা কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলে 3 দিয়ে 6 আর 11 দিয়ে 22, তাহলে পড়ে থাকছে 11/21 ইজ টু 1। তাহলে এই 21 যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে 11/21, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ঘনকের ভিতরের তলগুলিকে স্পর্শ করে একটি ফাঁপা গোলক আছে, এদের আয়তনের অনুপাত কত? তাহলে সবপ্রথমে একটা ঘনক এঁকে নেওয়া যাক। তাহলে এই যে ঘনকটা আমি আঁকলাম, এই ঘনকের ভিতরে রয়েছে একটি গোলক। তাহলে কল্পনা করো এটার ভিতরে একটা গোলক, যেটা প্রত্যেকটা তলকে টাচ করে আছে, প্রত্যেকটি তলকে এটা টাচ করে রয়েছে। বলা রয়েছে যে এদের আয়তনের অনুপাতটা কত হবে। তাহলে প্রথমে ঘনকের আয়তন বের করবো। দেখো এই যে এটা এই তলকেও টাচ করে আছে, এই তলকেও টাচ করে রয়েছে, তাহলে এর যে ব্যাসটা, এই যে গোলকের ব্যাসটা, সেটা কিন্তু এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি একক। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে অতএব ব্যাস গোলকের ব্যাস কত হবে বলো? গোলকের ব্যাসও এককই হবে। আর গোলকের ব্যাস যদি একক হয়, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে a/2 একক। এবারে বলেছে তাদের আয়তনের অনুপাত। তাহলে অতএব ঘনকটির আয়তন কত বলো? ঘনকের আয়তনের ফর্মুলা হলো
এ কিউব ঘন একক বাহুর কিউব করলাম। আর এবার গোলকের আয়তন বের করব। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। এখানে আর বলতে আর এর মান হচ্ছে a/2, তাহলে a/2 এর কিউব ঘন একক। তাহলে এখানে থাকছে 4/3, পায়ের জায়গায় বসিয়ে দিলাম 22/7, আর এখানে a কিউব বাই 2 এর কিউবটা হচ্ছে কত? 8। তাহলে 4 এর সঙ্গে কাটাকাটি করলে 4 2 8, 2 এর সঙ্গে 22 কাটলে 11। তাহলে এটা দাঁড়িয়ে গেল 11 a কিউব বাই 21। তাহলে অনুপাতটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, আয়তনের অনুপাতটা কি হবে? ঘনক দেখো a কিউব আর আয়তন হচ্ছে 11 a কিউব বাই 21। তাহলে এই এ কিউব যদি কেটে দিই তাহলে 1:11/21। এই 21 কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 21:11। তাহলে আমরা পেয়ে গেলাম যে ঘনক ও গোলকের আয়তনের অনুপাতটা 21:11 হচ্ছে। পরের প্রশ্নে দেখো বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি প্রথমে ঘনকটির ধারের দৈর্ঘ্য, প্রথমে ঘনকটির ধারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100 একক। তাহলে 50% বৃদ্ধির পর 50% বৃদ্ধির পর ধারের দৈর্ঘ্য কত হবে? 100 ইন্টু 150/100 একক। তাহলে দাঁড়ালো কত? 150 একক। 150 একক হয়ে গেল ঘনকটির ধারের দৈর্ঘ্য। তাহলে 100 ছিল আর হয়ে গেল 150। তাহলে ধারের দৈর্ঘ্যের পূর্বের ও পরের অনুপাত, এই অনুপাতটা যদি বের করি কত দাঁড়াচ্ছে? 100:150। তাহলে কাটাকুটি করব। এখানে কাটাকুটি যদি করি তাহলে 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 আর 3 5 15, 2:3। তাহলে ধারের দৈর্ঘ্য পূর্বের আর পরের অনুপাতটা পেলাম 2:3। আমি এবার বের করতে চাইছি সমগ্র তলের অনুপাতটা। তাহলে পূর্বের ও পরের সমগ্র তলের অনুপাত, সমগ্র তলের অনুপাত বের করতে গেলে কি হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু 2 স্কোয়ার আর এদিকে 6 ইন্টু 3 স্কোয়ার। তাহলে এই 6 কেটে যাচ্ছে, 2 এর স্কোয়ার 4 ইন্টু 3 এর স্কোয়ার 9। তাহলে সমগ্র তলের অনুপাতটা 4 থেকে হয়েছে কত? 9 হয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। সরি, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধিটা হচ্ছে 9 - 4। এতটা বৃদ্ধি পেয়েছে কতর সাপেক্ষে? 4 এর সাপেক্ষে। তাহলে এত অংশ। তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5/4। অংশ থেকে পার্সেন্টেজ যেতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 4 25 100, তাহলে 5 25 125%। তাহলে যদি আমরা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল
125% বৃদ্ধি পাবে। এবারে চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক, বি একক, সি একক এবং আয়তন ভি একক আর সমগ্রতলের ক্ষেত্রফলটা এস একক। আচ্ছা, আমরা তো জানি যে আয়তঘনকের এই আয়তনটা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তঘনকের আয়তনের সেই ফর্মুলা ফেলে আয়ত ঘনকের আয়তনটা আমরা বের করছি। কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বলতে এ বি সি ঘন একক। ওকে। আর আরেকটা কি আছে? আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা কত দাঁড়াচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে এত বর্গ একক। আর এখানে বলে দেওয়া রয়েছে আয়তনটা ভি। তাহলে আয়তন যদি ভি হয় আর আমাদের আয়তন আমরা পেলাম এবিসি, তাহলে শর্তানুসারে ভি সমান এবিসি। তাহলে 1/v সমান কত হবে? 1/v সমান 1/abc হবে। এটা বের হয়ে থাকলো। আবার আর একটা শর্তে কি বলা রয়েছে? শর্তানুসারে এখানে বলছে যে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা এস, আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি এটা। তাহলে এস সমান কত হবে? এস সমান হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে এই 2 যদি বাই আকারে এদিকে নিয়ে আসি তাহলে এস বাই 2 সমান এবি প্লাস বিসি প্লাস সি। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 2/s এটা সমান কত আসবে? 1/ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে যে এই যে 1/v সমান কি হবে? 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে সেই ডান পক্ষে আমরা লিখে নিচ্ছি যে ডান পক্ষটা কত আছে? 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখানে 2/s এর মান আমরা কত বের করেছি? এইটা 1/ab প্লাস বিসি প্লাস সিএ। আর এখানে যদি ভগ্নাংশের আমরা যোগটা করি তাহলে লসাগু আসছে এবিসি। এ দিয়ে এবিসি কে ভাগ করলে বিসি, বিসির সঙ্গে 1 গুণ করলে বিসি। একই রকম ভাবে এখানে আসছে এসি আর এখানে আসছে এবি। তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, পড়ে থাকলো 1/abc। তাহলে দেখো ডান পক্ষে এই যে 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মান কত বের হলো? 1/abc। আর 1/v এর মানও বের হয়েছে 1/abc। তাহলে অতএব 1/v সমান 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটা প্রমাণিত। এবারে দেখো বলা রয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য শতকরা কত বৃদ্ধি পেলে ঘনকের আয়তন 237.12% বৃদ্ধি পাবে। তাহলে ঘনকের আয়তন বৃদ্ধি পেয়েছে কত? 237.12। ঘনকের আয়তন বৃদ্ধি পেয়েছে 237.12%। তাহলে এটার যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে আসছে 7 2 14 15, হাতে থাকলো 1, 3 2 6 7, 2 2 4, তাহলে হচ্ছে 475/2%। এতটা আয়তন বৃদ্ধি পেয়েছে। ধরে নিচ্ছি, ধরি ঘনকের আয়তন আয়তনটা আমি ধরে নিচ্ছি যে 8 একক। সরি, এখানে 8 একক না, ধরে নিচ্ছি যে ঘনকের আয়তনটা 100 একক। তাহলে ঘনকের আয়তনটা কত ছিল? 100 একক। এবার বৃদ্ধি পেয়েছে কত? 475/2%, মানে 100 থাকলে এতটা বেড়েছে। তাহলে ঘনকের আয়তন কত হয়েছে? ঘনকের আয়তন হয়েছে
ছিল 100 আর বেড়েছে 475/2, তাহলে এই দুটোকে যোগ করতে হবে, এত একক। যোগ করলে আসছে 200 প্লাস 475/2 একক। তাহলে এখান থেকে পেলাম 675/2 একক হয়েছে। তাহলে আগে ছিল 100 আর হয়েছে 675। তাহলে আগের আয়তন আর এদিকে হচ্ছে পরের আয়তন। তাহলে আগের আয়তন যদি 100 হচ্ছে, তখন পরের আয়তনটা দাঁড়ালো কত? 675/2। তাহলে আগের আয়তন যদি 1000 হয়, তাহলে পরের আয়তনটা কত হবে আমি এটা বের করতে চাইছি। 1000 কেন? কারণ 1000-এর ক্ষেত্রে আমরা কিউব রুটটা খুব সহজেই করতে পারবো, তার জন্য আমি বের করতে চাইছি 1000। তাহলে আগের আয়তনটা যদি 1000 হয়, তাহলে পরের আয়তনটা কত হবে সেটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে এটা কি হবে? এদের মধ্যে সরল সম্পর্ক হবে, এদের মধ্যে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হওয়ার জন্য এই জিজ্ঞাসা সমান তাহলে আমি কত পেয়ে যাব? 675/2 ইন্টু 1000/100। তাহলে এটা কেটে গেল, এটা 5 দিয়ে 10 একক। তাহলে গুণ করলে 5 5 25, হাতে 2 থাকলো, 5 হাতে 35, 36 37, হাতে 3 থাকছে, 5 6 30, 31 32 33। তাহলে 3375 আয়তন। তাহলে এটা হলো ঘন একক। তাহলে দেখো, যদি আগের আয়তন 1000 থাকে, তাহলে পরের আয়তনটা কত হচ্ছে? 3375 ঘন একক। তাহলে আগের ও পরের আয়তনের অনুপাত আয়তনের অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 1000:3375। এবার তাহলে আগের ও পরের ধারের দৈর্ঘ্যের অনুপাত, ধারের দৈর্ঘ্যের অনুপাত। বলো ধারের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়? আয়তনের কিউব রুট করতে হয়, ইজ টু কিউব রুট 3375। এখানে হাজারের কিউব রুট তো খুব সহজে আমরা বের করে দেবো 10, আর 3375 এটা এখানে রাফে আমরা বের করি 3375। প্রথমে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 6 30, 37, 5 7 35, 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙছি, তাহলে আসছে 5 একে 5, তাহলে 17, 3 5 15, 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙছি, তাহলে আসছে 5 দিয়ে 10, 35, 5 7 35, 3 দিয়ে ভাঙলে 9, আবার 3 দিয়ে ভাঙলে 3। তাহলে পেয়ে যাচ্ছি 3 খানা 5 আর 3 খানা 3, অর্থাৎ এই 3 খানা 5 থেকে পাবো একটা 5, 3 খানা 3 থেকে একটা 3, তাহলে 3 5 15। তাহলে 10:15। উভয় পক্ষে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 100:150। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধারের দৈর্ঘ্য যদি আগে 100 থাকে, তাহলে পরে হয়ে যাচ্ছে কত? 150। তাহলে বৃদ্ধি কত পেল? অতএব ধারের দৈর্ঘ্য বৃদ্ধি, ধারের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে 150 মাইনাস 100। কতর সাপেক্ষে? 100-র সাপেক্ষে। তাহলে 50/100 অংশ, আর অংশ থেকে পার্সেন্টে যেতে গেলে 50/100 ইন্টু 100%। 100 কেটে গেলে 50%। তাহলে 50% হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। যে যদি আমাদের আয়তন, যদি ঘনকের আয়তন 237 পূর্ণ 1/2% বৃদ্ধি পায়, তাহলে ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেতে হবে। পরের প্রশ্নে বলা রয়েছে একটি আয়তঘনের মাত্রাগুলি যথাক্রমে 12 সেমি, 6 সেমি ও 3 সেমি।
ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা আয়তঘনকের মাত্রা কত কত বলা রয়েছে? 12, 6 এবং 3। তাহলে আয়তঘনকটির মাত্রা, আয়তঘনকটির আয়তন বের করে নিচ্ছি। আয়তঘনকটির আয়তন, আয়তঘনকের আয়তন কি হবে বলো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করতে হবে। তাহলে 12 গুণ 6 গুণ 3 এত ঘন সেমি। তাহলে এটা হলো আয়তঘনকের আয়তন। এবার বলছে ওই আয়তঘনকের সমান আয়তনের একটি ঘনক। তাহলে ঘনকটির ধরি, ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স সেমি। তাহলে ঘনকটির আয়তন কত হবে? ঘনকটির আয়তন অবশ্যই এক্স কিউব ঘন সেমি হবে। আর বলা রয়েছে যে আয়ত ঘনকটির আয়তন আর ঘনকের আয়তন সমান হবে। তাহলে শর্তানুসারে এই দুটোকে সমান করে দিচ্ছি। শর্তানুসারে এক্স কিউব সমান 12 গুণ 6 গুণ 3। তাহলে এই এক্স এর মানটা কত হবে? কিউব রুট 12 গুণ 6 গুণ 3। তাহলে কিউব রুট 12কে যদি আমরা ভাঙি তাহলে পেয়ে যাব 2 গুণ 2 গুণ 3। 6কে ভাঙলে পাবো 2 গুণ 3, আর এখানে রয়েছে 3। তাহলে এখানে টোটাল 3খানা 3, 2 থেকে একটা 2 এবং 3খানা 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো 6। তাহলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। এটি হবে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 60% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাতটা কত হবে? তাহলে এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে কত করা হয়েছে? 60% কমানো হয়েছে। তাহলে 60% বাহুর দৈর্ঘ্য হ্রাস করলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত, বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা কত দাঁড়াবে? দেখো, প্রথমে যদি থাকে 100 তাহলে 60% কমে হয়েছে 40, তাহলে 100:40। তাহলে এটার আমরা কাটাকুটি করে নিচ্ছি, 0 0 কাটলো, 2 2 4 আর 5 2 10। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 5:2। এবার কি বলেছে? তাদের ঘনকের ঘনফলের অনুপাতটা কত হবে? তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের, পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঘনফলের অনুপাতটা তাহলে কত হবে? ঘনফল কিভাবে বের করতে হয়? বাহুর কিউব করে। তাহলে 5 এর কিউব ইজটু 2 এর কিউব। তাহলে 5 এর কিউব কত দাঁড়াচ্ছে? 125। আর 2 এর কিউব কত দাঁড়াচ্ছে? 8। তাহলে তাদের অনুপাত চেয়েছিল, অনুপাতটা বেরিয়ে গেল 125:8। পরের প্রশ্ন, একটি আয়তঘনক আকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে a একক, b একক এবং c একক। যদি a প্লাস b প্লাস c সমান 25, ab প্লাস bc প্লাস ca সমান 240.5 হয়, তবে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? এটা বের করতে দিয়েছে। তাহলে বৃহত্তম দণ্ড মানে বুঝতে পারছো, তার কর্ণের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। আর আয়তঘনকের কর্ণ, আয়তঘনকের কর্ণ সমান আমরা কি জানি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এত একক। আবার আমরা একটা ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ একক। তাহলে সেই মানগুলো আমরা বসিয়ে দেবো। এ প্লাস বি প্লাস সি এর মানগুলো দেওয়া রয়েছে 25, তাহলে এখানে বসাবো 25 এর স্কোয়ার
-2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা বলা রয়েছে 240.5 একক। তাহলে এখানে 25 এর স্কোয়ার কত দাঁড়াচ্ছে বলো? 625। আর এখানে 481 একক। এটা বিয়োগ করলে √144 একক। আর 144 এর বর্গমূল হচ্ছে 12 একক। তাহলে তার পরের প্রশ্নে বলা রয়েছে তামার তৈরি একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 11 সেমি, 9 সেমি ও 6 সেমি। আর আয়তঘনকটিকে গলিয়ে 3/2 সেমি ব্যাসার্ধের এবং 1/4 সেমি পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে। তাহলে দেখো এই যে আয়তঘনক আকৃতির যে তামা আছে সেটার আয়তন কত? তাহলে আয়ত ঘনাকার তামার আয়তন, এটা বলা রয়েছে দৈর্ঘ্য হচ্ছে 11, প্রস্থ 9 আর উচ্চতা 6। তাহলে এত ঘন সেমি। ভালো কথা। এবার এটাকে গলিয়ে কি তৈরি করছি? এটাকে গলিয়ে তৈরি করছি মুদ্রা। তাহলে এখানে যে মুদ্রা তৈরি হচ্ছে, মুদ্রা তো দেখতে তোমার গোল হবে, সঙ্গে তার কিছুটা উচ্চতা থাকবে। আর আমরা জানি কারো আয়তন মানে কি? তার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই যে নিচের অংশটা তো গোল, তাহলে এই গোল অংশটার আমরা ক্ষেত্রফল বের করে নেব। তারপর তার উচ্চতা অর্থাৎ এই যে 1/4 সেমি পুরু বলা আছে, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আয়তন বেরিয়ে যাবে। তাহলে মুদ্রার আয়তন। তাহলে প্রথমে মুদ্রার ক্ষেত্রফল বের করতে হবে। মুদ্রাটা দেখতে কিসের মতো? বৃত্তের মতো। আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু আর এর স্কোয়ার বলতে 3/2 গুণ 3/2। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল আয়তন। এত ঘন সেমি। তাহলে এটা হচ্ছে টোটাল আয়তন, এটা প্রতিটি মুদ্রার আয়তন। তাহলে এই টোটাল আয়তনকে যদি প্রতিটি মুদ্রার আয়তন দিয়ে ভাগ করি তাহলে কত পিস মুদ্রা তৈরি করা যাবে সেটি বেরিয়ে যাবে। অতএব মুদ্রার সংখ্যা মুদ্রার সংখ্যাটা কি হবে? টোটাল হচ্ছে 11 গুণ 9 গুণ 6। সেটাকে আমরা ভাগ করছি 22/7 গুণ 3/2 গুণ 3/2 গুণ 1/4 এতটি। তাহলে এখানে আমরা উল্টে নেব। উপরে রয়েছে 11 গুণ 9 গুণ 6 আর নিচে এই 22 আর 7 চলে গেল উপরে, নিচে 3 উপরে চলে যাচ্ছে 2, আবার নিচে 3 আর উপরে চলে গেল 2, নিচে 1 আর উপরে যাচ্ছে 4। কাটাকুটি করি, 3 3 এ 9, এই 3 এর সাথে এই 3 কেটে গেল, 11 দিয়ে 22, 2 এর সঙ্গে এই 2 কেটে গেল। তাহলে কতটি হচ্ছে? গুণ করো। এখানে 6 7 42, 42 এর সঙ্গে 2 গুণ করলে 84, তাকে আবার 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16, 4 8 32, 33। তাহলে 336টি মুদ্রা তৈরি করা যাবে। পরের প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে তাদের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এটা কত বলা রয়েছে? 9:4। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত এটা কত দাঁড়াবে? ক্ষেত্রফল থেকে বাহু কি করে বের করতে হয়? বর্গমূল করে। √9:√4। তাহলে 9 এর বর্গমূল 3 আর 4 এর বর্গমূল 2। তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা হয়ে যাবে 3:2। পরের প্রশ্ন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7 সেমি, 5 সেমি, 3 সেমি হলে তার 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা আশা করি মনে আছে। 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2 ইন্টু উচ্চতা। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তাহলে মানটা বসিয়ে দিই।
দৈর্ঘ্য হলো 7, প্রস্থ হলো 5, আর উচ্চতা 3 দিয়ে গুণ করছি, এত বর্গ সেমি। তাহলে 2, এখানে 7 আর 5 যোগ করলে 12 গুণ 3 বর্গ সেমি। তাহলে 72 বর্গ সেমি হয়ে যাচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। পরের প্রশ্ন, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের কোঅর্ডিনেট দৈর্ঘ্য কত হবে? তাহলে ঘনকের দেখো একটি তলের ক্ষেত্রফল বলেছে 64, আর ঘনকের প্রত্যেকটি তল তো বর্গক্ষেত্র। তাহলে এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল বলা রয়েছে 64 বর্গমিটার। ভালো কথা। তাহলে অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি হবে? √64। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, সেখান থেকে বাহু বের করতে গেলে বর্গমূল করতে হবে। তাহলে এত মিটার, 64 বর্গমূল হলো 8 মিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 মিটার। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা কত হয়? বাহু ইন্টু √3, এত মিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 মিটার। এটা হয়ে যাচ্ছে পরের প্রশ্ন। কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেমি হলে ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এটা কত বলা রয়েছে? 2√2 সেমি। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? কর্ণের দৈর্ঘ্যকে √3 দিয়ে ভাগ। তাহলে এত সেমি, এটা হচ্ছে ঘনকটির বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। প্রতিটি তল দেখতে কিসের মতো? বর্গক্ষেত্রের মতো। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। অতএব প্রতি তলের, প্রতি তলের ক্ষেত্রফল, প্রতি তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 2√2/√3 তার স্কোয়ার, এত সেমি। তাহলে 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার 2, আর √3 এর স্কোয়ার হলো 3। তাহলে 4 2 8/3, সরি এটা ক্ষেত্রফল মানে বর্গ সেমি। তাহলে 2×2=3 বর্গ সেমি। এটা হচ্ছে প্রতি তলের ক্ষেত্রফল। পরের প্রশ্ন, একটি আয়তঘনের প্রতিটি প্রান্তিকই দ্বিগুণ করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল পূর্বের কত গুণ হবে? তাহলে প্রান্তিকীকে কি করতে বলা হয়েছে? দ্বিগুণ করতে বলা হয়েছে। তাহলে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। তাহলে ধরি পূর্বে ধারের দৈর্ঘ্য 1 একক, আর পরে ধারের দৈর্ঘ্য কত? দ্বিগুণ করা হয়েছে মানে 2 একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 6 × বাহু স্কয়ার, এত বর্গ একক। তাহলে 6 × 1 এর স্কয়ার মানে 6 বর্গ একক। আর পরে, পরে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × 2 এর স্কয়ার বর্গ একক। তাহলে এখানে 2 এর স্কয়ার বলতে 4, তাহলে 4 6 24 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? অতএব পরের ক্ষেত্রফল পূর্বের তুলনায়, দেখো পূর্বে ছিল 6 আর পরে হয়েছে 24, তাহলে কত গুণ হলো?
এত গুণ, পূর্বের তুলনায় এত গুণ। 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্নে বলা হচ্ছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকের আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তো তাহলে দেখো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে ঘনকের পূর্বের ও পরের ধারের দৈর্ঘ্যের অনুপাত এটা কত বলা আছে? 20% বৃদ্ধি, তাহলে 100:120। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা আসছে 5:6। তাহলে পূর্বে যদি ধারের দৈর্ঘ্য 5 থাকতো তাহলে পরে হয়েছে 6। তাহলে এবার ঘনকের আয়তনের ক্ষেত্রে কি হবে? তাহলে ঘনকের পূর্বের ও পরের আয়তনের অনুপাত, আয়তন মানে কি? আয়তন মানে বাহুর কিউব, তাহলে 5-এর কিউব ইজ টু 6-এর কিউব। তাহলে 5-এর কিউব হলো 125 ইজ টু 6-এর কিউব হচ্ছে 216। তাহলে আয়তন আগে ছিল 125 আর পরে হয়েছে 216। তাহলে অতএব আয়তন বৃদ্ধি 216 মাইনাস 125। এটা কতর সাপেক্ষে হয়েছে? 125-এর সাপেক্ষে। তাহলে এত অংশ। তাহলে এই 216 থেকে 125 যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি 91/125 অংশ। এটাকে পার্সেন্টে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ, 25 দিয়ে কাটছি, 5-25-এ 125 আর 4-25-এ 100 গুণ করলে 4-একে 4, 4×9 = 36/5%। তাহলে এটাকে ভাগ করলে 5-7-এ 35, 14, 5-2-এ 10, তাহলে 4/5, 72.4/5% বৃদ্ধি পাচ্ছে আয়তন। পরের প্রশ্ন, সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘনক তৈরি করা হলো যার আয়তন 1024 ঘনসেমি। তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো দুটো ঘনককে পাশাপাশি লাগানোর জন্য আয়তনটা 1024 হয়েছে, তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত? প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পেয়ে যাব এত ঘন সেমি। তাহলে হয়ে যাচ্ছে 512 ঘন সেমি। এটা বেরোলে একটি ঘনকের আয়তন। তাহলে ধারের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, বলো ধারের দৈর্ঘ্য কত হবে? ধারের দৈর্ঘ্য বের করতে গেলে কিউব রুট করতে হয়, কিউব রুট 512 সেমি। তাহলে 512-কে এখানে ভাঙবো আমরা, 512-কে ভাঙলে 2 দিয়ে ভাঙছি, তাহলে 2 দিয়ে 4, তারপর 5-2-এ 10, 12, 6 দিয়ে 12, আবার 2 দিয়ে, 2-একে 2, 2 দিয়ে 4, 8-2 16, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 1 2 3 4 5 6 7 8, 9খানা 2। তাহলে কিউব রুটের মধ্যে 1 2 3 4 5 6 7 8, 9খানা 2, আর 9খানা 2 থেকে 3খানা 2 বেরিয়ে আসবে, 2 গুণ 2 গুণ 2 সেমি। তাহলে 8 সেমি হয়ে যাচ্ছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আবারও পরে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।